একটা স্বামী স্ত্রী নতুন নতুন বিয়ে হয় এবং তারা দুজনেই হানিমুনে যায়। তারপর তারা ওখানে গিয়ে দুজনেই নিখোঁজ হয়ে যায়। আর তারপর কিছুদিন পরেই পাওয়া যায় তাদের দুজনের মধ্যে একজনের লাশ। যে যাত্রায় ভালোবাসা শুরু হওয়ার কথা ছিল সেই যাত্রায় মার্ডারের আগমন হয়ে যায়। আজ আমরা কথা বলতে যাচ্ছি ইন্দোরের সেই বিবাহিত কাপলসকে নিয়ে, রাজা আর সোনাম রাঘুবংশী, যারা বিয়ের পর হানিমুনে চেরাপুঞ্জিতে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর আর তারা ফেরত আসে না। তারপর 10 দিন তদন্তের পর রাজা রঘুবংশীর বডি পাওয়া যায়, যেটা কিনা 100 ফুট ওপর থেকে খাদে ঠেলে ফেলা হয়েছিল। 11 মে 2025 এদের দুজনের বিয়ে হয় এবং এই বিয়েতে দুটো পরিবারই খুবই হ্যাপি ছিল, বিশেষ করে ছেলে বাড়ির লোক। আর ওরা বিয়ের সময় অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, যেখানে ওদের আনন্দ করতে দেখা যাচ্ছে। অন্যদিকে সোনামের বাবা মাও এই বিয়েতে খুবই খুশি ছিল। রাজা আর সোনাম খুবই ভালো পরিবার থেকেই বিলং করতো। রাজা একটা জিম ওনার ছিল আর সোনাম একটা প্রাইভেট সেক্টরে জব করতো। 20 মে 2025 ওরা হানিমুনের জন্য বেরোয় মেঘালয়ের চেরাপুঞ্জিতে ওরা ঘোরার প্ল্যান করে, যেখানে ওরা 2 দিন থাকে এবং 3 দিনের ওরা প্ল্যান করেছিল। মানে 23 মে 2025 ওরা প্ল্যান করে নানগিরি ভিলেজে ট্রেকিং এ যাবে। ওরা ট্রেকিং এ যাওয়ার আগে নিজের বাড়ির লোকের সঙ্গে ফোনে কথাও বলে। हेलो हाँ मैं राजा का फोन चल रही हूँ अभी नहीं हुआ, बस अब चढ़ाई कर रहे हैं, हम ऊपर चढ़ जाए फिर फोन लगाते हैं। और आज तो उपास होगा फिर। मेरा तो उपास है ना, मेरे को 2-3 बार बोल दिया। मैंने मैं घूमने के चक्कर में अपनी 11 थोड़ी तोड़ूंगी। वही तो तेरी मैं अभी फरियाद बना रही तो मेरे को एकदम से याद आ गई कि आज तो मेरे बहू का उपास बापे। আর তারপরে এরা দুজনেই হয়ে যায় নিখোঁজ। ওদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না আর কেউ জানেও না ওরা কোথায় চলে গেছে। পুলিশ নিজেদের তদন্তে লেগে যায় এবং রাজা আর সোনামের ফ্যামিলি থেকেও মেঘালয় পুলিশের উপর প্রেসার করা হয়। তারপর তদন্ত করতে করতে 10 দিন পার হয়ে যায় এবং 10 দিন পর 2 জুন 2025 পাওয়া যায় রাজার বডি, যেটা খুবই খারাপ অবস্থায় ছিল এবং বডি থেকে এটা বোঝা যাচ্ছিল যে প্রায় 100 ফুট উপর থেকে বডিটাকে ফেলা হয়েছে। আর রাজার বডির কাছে পাওয়া যায় একটা শার্প ছুরি, যেটা দিয়ে রাজার প্রাণ নেওয়া হয়েছিল। পুলিশ ভাবছিল দুটো কাপলস হয়তো হারিয়ে গেছিল এবং ওখানকার লোকালসে ওদের কিডন্যাপ করে নেয়, কিন্তু রাজার বডি থেকে এটা বোঝা যাচ্ছিল যে এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা একটা দারুণ প্ল্যান করা মার্ডার। এবার এটা তখনই জানা যায় যেখান থেকে ওরা ট্র্যাক শুরু করেছিল আর ওখানকার সিসিটিভি ফুটেজেই ওরা ক্যাপচার হয়ে গেছিল। আর ওই সিসিটিভি ফুটেজে সোনাম একটা জ্যাকেটও পরেছিল, যেটা পাওয়া যায় রাজার বডির কাছে। এবার সোনামের জ্যাকেট এত নিচে পাওয়ার পর পুলিশও ভেবে নেয় ওরও হয়তো প্রাণ নিয়ে নেওয়া হয়েছে। আর এটা ভেবে পুলিশ আবারও তদন্ত করে, বাট কোনো বডি পাওয়া যায় না। এবার রাজার বাড়ির লোক, সোনামের বাড়ির লোক এবং পুলিশ খুবই টেনশনে ছিল সোনামের জন্য, কারণ রাজার বডি তো পাওয়া গেছে বাট সোনামের খোঁজ এখনো পাওয়া যায়নি। 19 জুন 2025 ইউপির গাজীপুরায় রোড সাইড একটা ধাবার কাছে সোনাম এসে নিজেই সারেন্ডার করে দেয়। এবার এখান থেকে পুরো স্টোরি পাল্টে যায়। সোনাম ওখানে গিয়ে এই বাহানা দেয় যে রাজা ওর প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। ওখানকার অনেক লোক রাজা আর সোনামের উপর নাকি হামলা করে এবং বিভৎস মারামারি শুরু হয় এবং ওরাই রাজার প্রাণ নিয়ে নেয়। বাট তারপর ও নিজেই মেনে নেয় যে রাজার প্রাণ নেওয়া যে প্ল্যানটা ছিল ওটা ওরই ছিল, আর ওটাতে ওর সঙ্গ দেয় ওরই বয়ফ্রেন্ড, যার নাম ছিল রাজ। আর শুধুমাত্র এই কাজটা ওরা দুজনেই করেনি, রাজার 3টে বন্ধুও ওদের হেল্প করেছিল। আর হ্যাঁ, ওরা রাজা আর সোনামের সঙ্গেই ট্র্যাকে গেছিল। আমি বুঝি না, যদি বিয়েই না করার ছিল তাহলে কেন বিয়ে করলো? বিয়েতে না বলাটা কি বেশি সাহস না কারো প্রাণ নেওয়াটা? জাস্ট নিজের জন্য একটা ফ্যামিলি থেকে তাদের একমাত্র ছেলেকে ছিনিয়ে নিল। এবার এদের দুজনের বিয়ে হয়েছিল সেম কাস্টে, আর এদের দুজনকে মিলিয়েও ছিল এদের 2 ফ্যামিলি। এবার প্রথম রাজার সঙ্গে যখন সোনামের দেখা করেছিল তখন সোনাম রাজাকে পছন্দ করতো না। এর পেছনে অনেক কারণ হতে পারে। 1, ওর হয়তো বয়ফ্রেন্ড ছিল, আর 2, হয়তো রাজা ওর টাইপের ছিল না। রাজা প্রথম এটা খেয়াল করতো যে সোনাম ওর সঙ্গে ঠিকঠাক কথা বলছে না। তখন রাজা সোনামকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে পছন্দ করো না? তাহলে কি আমি বাড়িতে এই বিয়ের জন্য বারণ করে দেবো? এবার এইসব কথা যখন সোনামের মা জানতে পারে তখন সোনামকে খুবই বকাঝকা করে। এইভাবেই আস্তে আস্তে 2 ফ্যামিলি বিয়ে পর্যন্ত পৌঁছে যায়। এবার এদের বিয়ে 3 মাস আগে থেকে সোনাম আর তার বয়ফ্রেন্ড রাজাকে মারার প্ল্যান শুরু করে দেয়। তখন পুলিশ তদন্তে জানতে পারে যে সোনাম 3 মাস আগেও মেঘালয়ে ঘুরতে এসেছিল, আর ওরা যেখানে এখন ছিল ওরাও তখন এখানেই ছিল। আর ওরা 3 মাস আগে এসেই কোথায় সিসিটিভি আছে, কিভাবে মারবে এবং কিভাবে মেরে ওখান থেকে বাঁচবে সব প্ল্যান করে নেয়। এবার দেখো, এখন আরো অনেক কিছু কথা বেরিয়ে আসছে। এবার রাজ হয়তো ওর রিয়েল বয়ফ্রেন্ড নাও হতে পারে। যখন রাজের ফ্যামিলির ইন্টারভিউ সবার সামনে আসে তখন জানা যায় যে রাজ অনেক গরিব ফ্যামিলি থেকে বিলং করে আর রাজ সোনামের বাবার কাছেই কাজ করতো। বাট এই সব কিছুর পেছনে আরো কি একজন আছে সেটা এখনো কনফার্ম না। এবার এদের দুজনের বিয়ে হয়, কিন্তু একটা জিনিস আমি জানতে পারি, এরা দুজনেই নাকি মাঙ্গলিক ছিল। যে পণ্ডিতজি ওদের বিয়ে দিয়েছিল তিনি বলে নাকি যে এই মাঙ্গলিক দোষ কাটাতে গেলে এই 2-3 মাস বাড়ি থেকে কোথাও বেরোনো যাবে না। এইসব জানার পরেও সোনাম বারবার জেদ করে যে আমি হানিমুনে যেতে চাই এবং আমি
মেঘালয়ে যাব। রাজা এটা নিয়ে অনেকবার বারণ করে, বাট সোনাম কিছুতেই শোনে না। কোনো রকমে সোনাম রাজাকে মানিয়ে নেয় এবং রাজাকে নিয়েও মেঘালয়ে চলে যায়। এবার সোনাম যেহেতু মাঙ্গলিক ছিল এবং মাঙ্গলিক যারা হয় তাদের ফার্স্ট বিয়ে টেকে না, এর জন্য যাদের মাঙ্গলিক দোষ থাকে তাদের বিয়ে গাছ বা পশুর সঙ্গেই প্রথমে করিয়ে দেওয়া হয়। এবার মানুষজন এটা ভাবে যে সোনাম রাজার সঙ্গে এর জন্যই বিয়ে করেছিল যে ও প্রথম বিয়ে করার পর রাজার প্রাণ ও বলি দিয়ে দেবে এবং মাঙ্গলিক দোষ কাটিয়ে ও নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে দ্বিতীয় বিয়ে করে নেবে। 23শে জুন রাজা আর সোনাম দুজনের ফোনই বন্ধ ছিল। বাড়ির লোক এদের দুজনের সঙ্গে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করে, বাট কোনো মতেই হয় না। এটা থেকে রাজার ফ্যামিলি খুবই ভয় পেয়ে যায়। রাজার বড় দাদা বেশি দেরি না করে মেঘালয়ে পৌঁছে যায়। যখন ওখানে গিয়ে কিছু জানতে না পারে তখন ওর দাদা পুলিশে কমপ্লেন করে। 1-2 দিন পেরিয়ে গেলে পুলিশ একটু বেশি সিরিয়াস হয়ে তদন্ত শুরু করে, কারণ ততক্ষণে এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হতে লাগে। তারপর 10 দিন পর 2 জুন 2025-এ কিছু এমন ঘটনা ঘটে যেটা থেকে সবাই চমকে যায়, আর যেটার পর পুরো কাহিনী একদম জড়িয়ে যায়। পুলিশ যখন তদন্ত করে তখন পুলিশ জানতে পারে যে সোনামের ফোন থেকে রাজকে অনেকবার ফোন করা হয় এবং ওরা কোথায় আছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে সবকিছু ওকে আপডেট দেওয়া হয়। আর এই প্ল্যানের মাস্টার মাইন্ডই রাজ ছিল। ওরা যখন ট্র্যাকিং এ যায় এবং যে সিসিটিভি ফুটেজে ওদের পিকচার ধরা পড়ে সেখানে একটা গাড়িও ছিল এবং তার মধ্যে 3টে লোকও ছিল, আর ওই 3টে লোককে রাজই পাঠিয়েছিল। এবার সোনাম ওদের ইশারা করে বলে যে সব ঠিক আছে, তোমরা চলে এসো, আমরা ট্র্যাকে যাচ্ছি, আর ওখানে গিয়ে রাজাকে শেষ করে দেবো। এখানে যে সিসিটিভি ফুটেজটা দেখতে পাচ্ছ সেটা ওখানকার সিসিটিভি ফুটেজ যেখানে ওরা ব্যাগ রাখে। এবার ওই যে গাড়িতে 3টে লোক ছিল তারাও এদের সঙ্গে ট্র্যাকে যায়। আর হ্যাঁ, ট্র্যাকিং এ যাওয়ার আগে দুজনের ফ্যামিলির সঙ্গেও কথা বলে। दूध लस्सी जो भी मिल रहा हो पास का सामान वो खा लो। अब पहले ऊपर तो चढ़े, जंगल में है, यहाँ से आज कुछ मिलेगा। बाप रे, मैंने कही थी कुछ ड्राई फ्रूट रख के ले जाओ, तो बोले हाँ क्या करेंगे हम, दो ये जंगल है, पता है, घोर जंगल है, एकदम खड़ी चढ़ाई है, चढ़ना मतलब उतरना भी खड़ा ही है और चढ़ना भी खड़ा ही है। तो वहाँ ऊपर देखने के लिए क्या गए? वो अंदर है, वो पहाड़ के अंदर। मना करी थी मैंने तो सुनते ही नहीं। हाँ अच्छा, वहाँ, चलो वही तो कह रही, वहाँ क्या देखने पहुँच गए तुम? ये नीचे से देख लेते। झरना देखने गए थे। हाँ, बड़ा वाला। তোমরা বুঝতেই পারছো কলে কতটা ইনোসেন্ট হয়ে কথা বলছে। কেউ তো বুঝতেই পারবে না যে ও ওর হাজবেন্ডকে মারার জন্য যাচ্ছে। হয়তো রাজার মাও কিছু সংকেত পেয়েছিল যার জন্য উনিও বলছিল যে উপরে যাওয়ার কি দরকার, নিচ থেকেই দেখে নাও না। वही तो कह रही, वहाँ क्या देखने पहुँच गए तुम? ये नीचे से देख लेते। এবং যখনই ওরা সুযোগ পায় ওই 3 জনের মধ্যে একজন ওই ছুরি বের করে এবং রাজার গলায় ধরে মেরে দেয়। তারপর রাজার প্রাণ চলে যাওয়ার পর রাজার বডিটাকে প্রায় 100 ফুট উপর থেকে খাদে ফেলে দেওয়া হয়। আর সোনাম এতটাই জ্বালাক ছিল যে পুলিশকে ঘোরানোর জন্য নিজের জ্যাকেটটাও রাজার বডির সঙ্গে নিচে ফেলে দেয়। তারপর ওরা ওখান থেকে পালিয়ে যায়। সোনাম বাড়িতে যা টাকা ছিল সব নিয়ে যায় এবং নিজের যে গহনাগুলো ছিল সবগুলো নিয়ে আসে। এরপর ওরা পালিয়ে নেপালে গিয়ে রাজের সঙ্গে নতুন জীবন কাটানোর প্ল্যান করে, বাট এই প্ল্যানটাও ফুলফিল হয় না। ততক্ষণে পুলিশ 4 জনকে ধরে ফেলে সোনামের সঙ্গে। এদের মধ্যে অনেকে কনফেস করে নিয়েছে যে সোনাম আর রাজের সঙ্গে মিলেই এরা এই কাজটা করেছে এবং এর জন্য ওদেরকে টাকাও দেওয়া হয়েছে। এরপর সোনামের যে ফ্যামিলি থাকে তারা সিবিআই ইনকোয়ারি দাবি করে, কারণ ওদের মতে তাদের মেয়ে নির্দোষ ও কিছুই করেন। মানে এখন দুনিয়াতে বিয়েটাও একটা ভয়ানক জিনিস হয়ে গেছে। তো আমার তো এই ব্যাপারে আর কিছু বলার নেই। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর হ্যাঁ, এরকম ভিডিও দেখতে গেলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য বাই।